আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি দেওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো আমি স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি গুনিয়ে দেখো না টাকাগুলো। গোনার পর আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলল, তোমার এখানে 40,000 টাকা কেন? তুমি তো 60,000 টাকা বেতন পাও। আমি তখন বললাম, 20,000 টাকা আমি আমার কাছে রেখে দিয়েছি। 10,000 টাকা আমার হাত খরচের জন্য, বাকি 10,000 টাকা আমার মা বাবার জন্য। তখন আমার হাজব্যান্ড একটু বিরক্তির সুর নিয়ে বলল, বিয়ের পর কোনো মা বাবা থাকে না, আর বিয়ের পর মা বাবা কিন্তু পর হয়ে যায়। এই কথা বলাতে আমার মা বাবার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সে টাকা আমি আমার স্বামীকেই দিয়ে দিলাম। তারপর আবার স্বামী বলে উঠল, তোমার হাত খরচের আবার টাকা লাগবে কেন? তোমার হাত খরচের সকল টাকাই তো আমি দিই। তোমার যাতায়াত ভাড়া আমি দেই, তোমার কসমেটিক খরচ আমি দেই, তোমার যাবতীয় সব খরচই তো আমি দেই। কথা শোনার পর সে আমার জন্য যে 10,000 টাকা উঠিয়ে রেখেছিলাম সে টাকাটাও আমি আমার স্বামীর হাতে উঠিয়ে দিলাম। পরদিন সকালে 200 টাকা আমার স্বামীর পকেট থেকে নিয়ে বেরিয়ে গেলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে একটা লিস্ট আমার স্বামীর হাতে ধরিয়ে দিলাম। আমার এ মাসে কী লাগবে সে খরচগুলো। আমি আমার যাতায়াত খরচ থেকে অনেক দিন যাবৎ কিছু টাকা বাঁচিয়ে রাখলাম। বর্তমানে ভালোই টাকা হয়েছিল। চিন্তা করছিলাম এ টাকা দিয়ে দুটো শাড়ি কিনবো। যেই কথা সেই কাজ। আমি অফিস থেকে আসার সময় দুটো শাড়ি নিয়ে আসলাম। তারপর আমি আমার শাশুড়ির রুমে চলে গেলাম। শাশুড়ি বলল, কী ব্যাপার, এ কী রকম দুটো কালার দুটো শাড়ি কেন? আমি তখন বললাম, আমি একই রকম দুটো শাড়ি কিনেছি, একটা আপনার জন্য, একটা আমার মায়ের জন্য। বিয়ের পর এত মা বাবা করছো কেন? বিয়ের পর যদি এত বাপের বাড়ি করো তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে। শাশুড়ি মায়ের মুখে কথা শোনার পর আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। তাহলে কি বিয়ের পর আসলেই কি মেয়েদের কোনো মা বাবা থাকে না? চাইলেই কি বিয়ের পর মা বাবাকে কিছু দিতে পারে না? এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। এভাবে বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যায় আমার শাশুড়ি আমার রুমে চলে আসে। তারপর দেখলাম তার হাতে সুন্দর একটা দামি শাড়ি। মাকে জিজ্ঞেস করলাম, মা, এটা আপনি কে দিয়েছে আপনাকে? শাশুড়ি মা বলল, তার মেয়ের জামাই তাকে এটা দিয়েছে, গিফট করেছে নাকি। তাহলে আমি আমার শাশুড়ি মাকে বললাম, এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে এটা আপনি কেন নিয়েছেন? আপনি কি জানেন না বিয়ের পর মেয়েদের কোনো বাপের বাড়ি থাকে না? এতে তো আপনার মেয়ের অসুখী হবে, ঝামেলা হবে। কথা শুনে আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে রুম থেকে চলে গেল। আর আমাকে কী বা বলবে তার তো বলার কিছুই নেই। পরদিন সকালে আমরা টেবিলে একসাথে নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে হুট করে দেখলাম আমার বাবা চলে আসছে। বাবা আমাকে বলল, কী রে মা, তুই কেমন আছিস? তোর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। আমার তো অনেক বয়স হয়ে গেছে, আর তোর মায়ের তো বয়স হয়েছে। তাই চিন্তা করলাম যে আমরা সয় সম্পত্তি আছে তা তোকে দিয়ে দিই, আর বাঁচবই বা কদিন। তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তুই আমার সাথে যাবি, সাথে জামাইকেও নিবি। তখন আমি সবার সামনে বললাম, না বাবা, আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও যেতে পারবে না। তখন আমার বাবা কষ্ট পেল এবং বলল, কেন মা, কি হয়েছে? তখন আমি বললাম, তেমন কিছু হয়নি। তুমি কি জানো না একটা মেয়ে বিয়ের পর মেয়েদের কোনো বাবা মা থাকে না? আর তোমরা যদি পরই হও তাহলে কেন তোমাদের কাছ থেকে জিনিস নিব? আর এসব জিনিস আমি চাই না। এসব কথা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। আমি তোমাদের দেওয়া কিছু নিতে পারবো না বাবা। আমার মুখে এসব কথা শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে। তারা আমার কাছে অনুশোচনা বোধ করে। তারা নিজেদের ভুলটা বুঝতে পারে। এটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আসলে শ্বশুর শাশুড়িরা ভুলে যায় তাদের মেয়েও একদিন শ্বশুরবাড়ি যাবে। একটা মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর যদি বাবা মার খোঁজ খবর না নেয় তাহলে তাদের কেমন লাগবে? শ্বশুরবাড়ির লোক বা বাপের বাড়ির লোক, সবারই এই জিনিসটা বোঝা উচিত। পরের মেয়েকে আপন করে না নিতে পারলে নিজের মেয়েও পরের বাড়িতে কখনো সুখী হতে পারে না।